দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। যুক্তরাষ্ট্রে নার্সরা নিয়মিতভাবে রোগীদের কাছ থেকে অভিশাপমূলক শব্দ শোনেন এবং কখনো কখনো শারীরিকভাবে লাঞ্ছিত হন। সম্মুখভাবে থাকা স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা মহামারীতে আরও বেড়েছে। ভয়েস অফ আমেরিকার ভেরোনিকা বালডেরাস ইগলেসিয়াসের প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাহিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নার্স বেঞ্জামিন কোয়ের আইডি কার্ডের ক্লিপে একটি প্যানিক বাটন রয়েছে, আর এর কারণ I've only been physically assaulted by a patient twice, but every single shift আমি কেবলমাত্র একজন রোগী দ্বারা 2 বার শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। তবে নার্স হিসেবে কাজ করছি এমন প্রতিটি শিফটে কমপক্ষে একজন রোগী আমার প্রতি অভিশাপমূলক শব্দ ব্যবহার করে। তারা আমার প্রতি হিংসাত্মক কথাবার্তা বলে। কোয়ে বলছিলেন, কোভিড-19 এর নিরাপত্তা প্রোটোকল রোগীরা সবসময় মানতে চান না। তারা ভিজিটর নীতিমালা নিয়ে তাদের হতাশা প্রকাশ করেন এবং টিকা ও চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে এত বেশি রাজনীতি করা হয়েছে যে এই মুহূর্তে রাজনীতি সমস্যাগুলোকে পরিচালিত করছে। ন্যাশনাল নার্সেস ইউনাইটেডের সেপ্টেম্বরে করা এক জরিপে দেখা গেছে যে হাসপাতালের নার্সদের 31% সহিংসতার শিকার হয়েছে, যা গত মার্চ মাসের চেয়ে 1/3 বেশি। আইসিইউর নার্স মাওয়াতা কামারা বলেন, এর জন্য জাতীয় পর্যায়ে নার্সের ঘাটতি আংশিকভাবে দায়ী। জরুরি বিভাগে দীর্ঘক্ষণ অপেক্ষা করার মতো বিষয়গুলোর জন্য অনেক মানুষ রাগান্বিত হচ্ছে। দুর্ভাগ্যবশত বাস্তবতা হচ্ছে অন্যান্য রোগীরাও সমানভাবে অসুস্থ এবং আমি একজন রোগীকে কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেবা দিতে পারি। নার্সরা লাঞ্ছিত হবার পর কি ঘটেছে তা নিয়ে সুপারভাইজার বা পুলিশের কাছে রিপোর্ট করতে পারেন, কিন্তু তারা সবসময় তা করেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে কথা বলতে তারা তেমন একটা রাগঢাক করেন না। প্রতিশোধ নিতে পারে, কালো তালিকাভুক্ত হতে পারেন, এমন ভাবনার কারণে নার্সরা কোনো কিছু নিয়ে রিপোর্ট করতে ভয় পান, অথবা হাসপাতাল রোগীর সন্তুষ্টির স্কোরের কারণে তাদের রিপোর্ট করতে বারণ করেন। এভাবেই জবাবদিহিতার বিষয়টি ভেঙে পড়ে, কারণ রিপোর্ট না করার অর্থ হলো হামলাকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনটাই বলছিলেন এমার্জেন্সি নার্সেস অ্যাসোসিয়েশনের রিচার্ড মেরিউ। অপরাধমূলক আইন রয়েছে এমন প্রায় 31টি রাজ্যে আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে। সুতরাং আপনি যদি জরুরি বিভাগের কোনো নার্সকে হিংসাত্মকভাবে আক্রমণ করেন এবং দোষী সাব্যস্ত হন, তাহলে আপনার ওই অপরাধমূলক আইনে সাধারণত 1 বছর বা তার চেয়ে বেশি জেল হতে পারে। যুক্তরাষ্ট্রের সেনেটে প্রস্তাবিত একটি আইন নার্স ও অন্যান্যদের লাঞ্ছনার বিষয়ে রিপোর্ট করার জন্য প্রতিশোধ থেকে রক্ষা করতে নিয়োগকারীকে বাধ্য করবে। আইনটি উপযুক্ত প্রতিরোধ পরিকল্পনা প্রণয়নও বাধ্যতামূলক করবে। ম্যারিল্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন 53টি হাসপাতাল এবং 7টি স্বাস্থ্য ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা গত 5 বছরে কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধে নানা রকম ব্যবস্থা নিয়েছে। আরও ক্যামেরা এবং নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে, যাদের সঙ্গে কখনো কখনো কুকুর থাকে। তবে এত সব রাজনীতির কারণে এই মহামারীতে কেবল এতটুকু নিরাপত্তাই দেয়া যায়। হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার প্রকৃতি এমন যে আপনি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা উড়িয়ে দিতে পারেন না। আমি বলতে চাই যে আপনাকে রোগীর যত্ন নিতে হবে, তাদের মুখোমুখিও হতে হবে। হাসপাতালগুলো যখন নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিকল্পনা করছে, তখন নার্সরা বসার জন্য টেবিলের সঙ্গে একটি চেয়ারও চান। নার্সরা চাকরি ছাড়তে চান না, কিন্তু তাদের যদি চাকরি রাখা এবং ভাঙা চোয়াল নিয়ে প্রতিদিন ভয় নিয়ে বাড়ি ফেরার মধ্য থেকে বেছে নিতে হয়,
তাহলে অনেকেই মানসিক শান্তি বেছে নেবেন বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রে 4 মিলিয়নের বেশি নিবন্ধিত নার্স মহামারীতে বিশাল দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তারা রোগীদের কাছ থেকে সামান্য সাহায্যই চান, এর বেশি কিছু নয়। ভেরোনিকা বাগরাসে গেলেসিয়াসের প্রতিবেদন থেকে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। অভিনেত্রী এবং মডেল গ্লোরিয়া হেনরি প্রথম আফ্রিকান আমেরিকান যিনি চলচ্চিত্রে জনপ্রিয় জেমস বন্ড চরিত্রের সাথে অভিনয় করেছিলেন। 1973 সালের লিভ অ্যান্ড লেট ডাই চলচ্চিত্রের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। ভয়েস অফ আমেরিকার সাথে একটি সাক্ষাৎকারে হেনরি তার এবং সেই সময়ে অন্যান্য কৃষ্ণাঙ্গ অভিনেত্রীদের জন্য তার এই ভূমিকা কী প্রভাব ফেলেছিল তা বর্ণনা করেছেন। লস অ্যাঞ্জেলেস থেকে ভয়েস অফ আমেরিকার জিনিয়া ডুলটের প্রতিবেদন অবলম্বনে আরও জানাচ্ছেন সাফিউল মাসুদ। হলিউডে কয়েক দশক ধরেই একটি অন্যতম সমস্যা ছিল বর্ণবৈষম্য। 1970-এর দশকে আফ্রিকান আমেরিকান অভিনেতাদের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ কোনো চরিত্র খুঁজে পাওয়াই ছিল কঠিন। তবে অভিনেত্রী গ্লোরিয়া হেনরি বলেছেন ওই সময়টাও এক ধরনের রেনেসাঁ ছিল, যখন আফ্রিকান আমেরিকান অভিনেতারা চলচ্চিত্রে আরও স্বাধীনতা পেতে এবং প্রধান চরিত্রে অভিনয় করতে শুরু করেন। আমার এজেন্ট আমাকে বলেছিল তারা আমাকে লিভ অ্যান্ড লেট ডাই সিনেমায় দেখতে চায়। তখন আমি অবাক হয়ে বলেছিলাম, তোমার মাথা খারাপ? আমি তেমন লম্বা কিংবা নীল নয়না নই যে আমাকে ওরা নেবে। জেমস বন্ড সিরিজের লিভ অ্যান্ড লেট ডাই ছবিটার প্লট লেখা হয়েছিল রঙিন গাত্রবর্ণের এক নারীকে কেন্দ্র করে। সে জেমস বন্ডের সাথে অভিনয় করবে, কিন্তু পরবর্তীতে তারা এই চরিত্রটি পাল্টে দিলে আমি রোজি কার্ভারের চরিত্রে অভিনয় করি। অন্যান্য বন্ড মেয়েদের মতো হেনরিও অবিলম্বে একজন বিউটি আইকন হয়ে ওঠেন। রোজি কার্ভার চরিত্রটি তাকে জনপ্রিয়তা এনে দেয়, যদিও হেনরি প্রথমে স্বীকার করে নিয়েছিল যে সে আসলে কিভাবে সেই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবে তা ঠিক বুঝতেই পারছিল না। সে সময় তার বয়স ছিল মাত্র 24। জেমস বন্ডের আকর্ষণকে প্রতিহত করতে অক্ষম এমন একজন অসতর্ক সুন্দরীর চরিত্র অভিনয়কে হেনরির কাছে আতিশয্য বলে মনে হয়েছিল। তিনি এও বলেছেন যে তিনি অতীতে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন এবং যৌনতা ও জাতিগত কুসংস্কারে ভরা বিশ্বে নিজেকে রক্ষা করার উপায় হিসাবে তাকে মার্শাল আর্ট পর্যন্ত শিখতে হয়েছিল। সেই সময় হেনরি খেলাধুলার প্রতি অনুরাগী ছিলেন। তিনি মনে করেন তার বডি বিল্ডিং এবং ক্রীড়া দক্ষতা তাকে সিনেমায় কাস্টিং পেতে সাহায্য করেছিল। আমি মনে করি আমার শারীরিক গঠন এবং আমার শরীরের জন্যই তারা আমাকে সিনেমায় নিয়েছে। আমার শরীর বেশ শক্তিশালী ছিল, এখনো অবশ্য সেরকমই আছে। বন্ড মুভিটি রিলিজ পাওয়ার পর হেনরি বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর অফার পেতে শুরু করেন এবং কয়েক বছর ধরে তিনি চলচ্চিত্রে ব্যাপক ব্যস্ত হয়ে পড়েন। এরপর ধীরে ধীরে ফিল্মে অফার কমে আসতে লাগলো এবং হেনরি আইন পেশায় মনোনিবেশ করতে লাগলেন, স্কুল জীবন থেকে যেটা তার স্বপ্ন ছিল। তার আত্মজীবনী সিম্পলি গ্লোরিয়াতে হেনরি বলেছেন তার জীবনের উত্থান পতনের গল্পগুলি তার দেখা অন্যান্য মহিলাদের জীবনেও একইভাবে প্রতিফলিত হতে দেখেছেন তিনি। তবে এখন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। প্রথমত নারীরা আরও স্বাধীনতা পেয়েছে। আমরা এখন ঘরের বাইরে কাজে যেতে পারি। বাচ্চা থাকলেই যে ঘরে থাকতে হবে এমন কোনো কথা নেই। মেয়েরা চাইলেই এখন ঘরের বাইরে বের হতে পারছে। হেনরি আরও বলেছেন তিনি সর্বশেষ জেমস বন্ড মুভি নো টাইম টু ডাই মুক্তি পাওয়ার পর খুব খুশি হয়েছে, কারণ সে ছবিতে একজন কালো নারী শুধু শক্তিশালী ভূমিকাতেই অভিনয় করছেন না, সে নিজেই একজন এজেন্ট 007 হয়েছে। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে।
দর্শক, এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। আজকের বিষয় আদার, পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। ইংরেজি ব্যাকরণের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি, তাই না সাবরিনা? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? আচ্ছা, আজকের বিষয়টি বলার আগে প্রথমেই শোনা যাক লুসিয়া এবং কাভের মধ্যকার এই সংলাপ। Lucia, when you were younger, did you have a pen pal? Sure I did. I corresponded with someone in Phoenix, Arizona. We would write to each other every month. Wow, that's cool. Or you could say that you wrote to one another every month. কি বুঝতে পারলে কিছু? হ্যাঁ, এখানে কাভে লুসিয়াকে জিজ্ঞেস করছিল যে তার কি কখনো পেন প্যাল ছিল নাকি। পেন প্যাল বুঝতে কি বোঝাচ্ছে বুঝতে পারছো সাবরিনা? না, আমি ঠিক সেটা বুঝতে পারছি না। পেন প্যাল করা মানে হচ্ছে পত্র মিতালি করা। মানে হচ্ছে এক সময়ে ধরো যখন ফেসবুক ছিল না, ইমেল ছিল না, তখনও কিন্তু মানুষ বন্ধু খুঁজতো। এখন যেমন ফেসবুক ফ্রেন্ড বলা হয়, তখনও মানুষ বন্ধু খুঁজত। আর তখন চিঠির মাধ্যমে বন্ধুদের সঙ্গে এই সব বিষয় যোগাযোগ হতো, যেটাকে পত্র মিতালি বলা হয়। এখন প্রায় এই কথাটা উঠে যাচ্ছে। তাহলে বলো তাদের মধ্যকার সংলাপটা ঠিক কি নিয়ে হচ্ছিল? হ্যাঁ, এখানে কাভে লুসিয়ার পত্রবন্ধুর কথা জানতে চাইলে লুসিয়া বলল যে হ্যাঁ, তার পত্রবন্ধুটি অ্যারিজোনার ফিনিক্স শহরে থাকতো আর তারা প্রতি মাসেই পরস্পরকে চিঠি লিখত। কাভেও কথাটা পুনরাবৃত্তি করে বলল যে তোমরা বলতে পারো যে তোমরা একে অপরকে চিঠি লিখতে। হ্যাঁ, বাংলায় তো ব্যাপারটা বোঝা গেল, কিন্তু ইংরেজিতে লক্ষ্য করেছো যে লুসিয়া এবং কাভে একটু ভিন্ন শব্দ ব্যবহার করেছে। হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে ইচ আদার আর কাফে বলছিল ওয়ান অ্যানাদার। হ্যাঁ, এবং সেই পার্থক্য নিয়েই আমাদের আজকের আলোচনা। বস্তুত আদার শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার নিয়েই আজকে আমরা আলোচনা করব। কিন্তু এখানে যে আপনি বললেন না ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের পার্থক্যটা কি? আচ্ছা, যে বাক্যটা কাভে এবং লুসিয়া ব্যবহার করলো সেখানে তেমন পার্থক্য নেই, তবে এমনিতে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্য রয়েছে। শোনা যাক লুসিয়া কি বলছে। But most often each other is used to talk about two people, while one another refers to more than two people. This got me thinking. Do you know any other common expressions with the word other? Sure I do. In fact, it was one of the subjects I wrote about with my pen pal. এটা তো সহজ। এখানে বলা হচ্ছে দুজন হলে সে তখন আমরা ইচ আদার ব্যবহার করতে পারি, আর এর বেশি লোক হলে তখন আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারি। বাহ সাবরিনা, তুমি একদম ঠিক বলেছো। তো এই শব্দটার কি অন্য কোনো ব্যবহার জানো? না, ঠিক মনে পড়ছে না। তাহলে শোনা যাক এই বাক্যটি। We mentioned each other and one another, but there's also every other. I go to class every other day. হ্যাঁ, তাই তো, এটাও শুনেছি, তবে এর ঠিক মানেটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, তাহলে শোনা যাক কাভে এর ব্যাখ্যায় কি বলছে। Every other talks about an alternate. The sentence, I go to class every other day, means that one goes to class one day, not the next day, but then again on the third day. কাভে যা বলল তাতে মনে হচ্ছে এভরি আদারের মানে হচ্ছে একটা বিরতি দিয়ে, এর মানে পরপর নয়। বাহ সাবরিনা, তুমি ঠিক বলেছো। তো এই কথাটা একটু বুঝিয়ে বলবে কি? হ্যাঁ, এখানে কাভে যেমন একটা বাক্য ব্যবহার করলো যে আই গো টু ক্লাস এভরি আদার ডে, তো এর মানেটা হচ্ছে প্রত্যেক দিন নয়, একদিন পর পর আমি ক্লাসে যাই। অর্থাৎ আজ ক্লাসে না গিয়ে যদি আমি কাল যাই,
হ্যাঁ, অথবা একদিন আমি বিরতি নেই। অন্যটা হতে পারে যে আজ গেলাম, কাল যাইনি, তারপর আবার পরশু গেলাম। কাজে এভরি আদার ডে, পর পর। সেটাই। তুমি ঠিক বলেছো। আচ্ছা, আদারের সঙ্গে যদি দি যোগ করা হয়, আচ্ছা, তাহলে দি আদার হলে এর মানেটা কি ঠিক কি হবে? এর মানেটা আমি ঠিক বুঝতে পারছি না কি হবে। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা ভিন্ন রকমের ব্যবহার আদারের। তাহলে দি আদারের যে কি মানে হবে সেই ব্যাখ্যাটা শোনা যাক। How about the other? Oh, you mean like the other day, the other morning, the other week? All those expressions refer to the recent past. I saw George the other day. এখন নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে এটা বেশ সহজ। যেমন কাভে বলছিল যে দি আদার ডে, দি আদার মর্নিং, দি আদার উইক, এগুলো বোঝাতে খুব নিকট অতীত বা সাম্প্রতিক সময় বোঝাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। যেমন আমরা বলি এই তো গতকাল, এই তো গত সপ্তাহে, কিংবা এই তো সেদিন সকালে, এরকম এক্সপ্রেশন আর কি। হ্যাঁ, যেমন সেখানে উদাহরণে বলা হচ্ছিল যে এই তো সেদিন আমি জর্জকে দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এই আদার দিয়ে আরও একটা এক্সপ্রেশন আছে, এবং সেই এক্সপ্রেশনটা হচ্ছে ওয়ান আফটার দি আদার। শোনা যাক এই ব্যাখ্যা। Then there's one after the other. One after the other expresses the idea that separate actions occur very closely in time. One after the other, the people boarded the train. A good tip is to know that one after another often has a similar meaning to one after the other. হ্যাঁ, এটাও বুঝতে পারলাম যে বিভিন্ন বিষয় একই সময়ে ঘটলে, মানে কিছু মানে কাছাকাছি সময়ে ঘটলে, তখন আমরা বলি যে ওয়ান আফটার দ্য আদার। হ্যাঁ, তার মানেটা হচ্ছে একের পর এক। হ্যাঁ, যেমন এখানে উদাহরণে বলা হয়েছে যে ওয়ান আফটার দ্য আদার দ্য পিপল বোর্ডেড দ্য ট্রেন। আর কাভে আরেকটা কথা বললো যে ওয়ান আফটার দ্য আদার এবং ওয়ান আফটার অ্যানাদার এর মানে কিন্তু একই রকম হয়। হ্যাঁ, ঠিক বলেছ সাবরিনা। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আদার শব্দটির অনেক রকম ব্যবহার শিখলাম, যেমন ইচ আদার, এভরি আদার, দি আদার, ওয়ান আফটার দি আদার। হ্যাঁ, এবং সেই সাথে আমরা শিখেছি ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্যটাও। একদম ঠিক বলেছ সাবরিনা। দর্শক, এই ছিল আজকের আমেরিকান আওয়ার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর ইংরেজি শেখার সঠিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।